আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর। আজ আমি একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় দ্বিতীয় হিসাবের বৈষম্য প্রথম ভাগ দুতরফা দাখিলা পদ্ধতি। এই অধ্যায়ের উপর আমি প্রথমে যে বিষয়ে আমি পড়াবো সেগুলো বলে নিচ্ছি। প্রথমে হিসাব সমীকরণ কি, হিসাব সমীকরণের ফর্মুলা এবং হিসাব সমীকরণের সাহায্যে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায়, এরপর আমি অঙ্ক করাবো। তো প্রথমে আমি হিসাব সমীকরণ কি এটি লিখে বুঝিয়ে দিচ্ছি। হিসাব সমীকরণ কি? যে সূত্রের সাহায্যে সম্পদ ও দায়ের মধ্যে সম্পর্ক প্রকাশিত হয়, তাকে হিসাব সমীকরণ বলে। অর্থাৎ যে সূত্রের সাহায্যে সম্পত্তি এবং দায় এর মধ্যে সম্পর্ক প্রকাশিত হয় সেটাই হচ্ছে হিসাব সমীকরণ। তাই এবার হিসাব সমীকরণের ফর্মুলা বা সূত্র, ফর্মুলা অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণের সূত্র, অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণের সূত্র, অর্থাৎ হিসাব সমীকরণ কি তাত্ত্বিকভাবে আমি জানলাম যে সূত্রের সাহায্যে সম্পত্তি ও দায়ের মধ্যে সম্পর্ক প্রকাশিত হয় তাকে বলা হয় হিসাব সমীকরণ। কিন্তু হিসাব সমীকরণের ফর্মুলা আমাদের আগে জানতে হবে এবং এর সাহায্যে অর্থাৎ হিসাব সমীকরণের সাহায্যে কীভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় সেটা ক্লিয়ারলি আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বুঝতে হবে। তো A ইকুয়াল টু L প্লাস OE বা A ইকুয়াল টু হচ্ছে অ্যাসেটস, L ইকুয়াল টু লায়াবিলিটিস আর OE ওনার্স ইকুইটিস। A equal to L plus OE, A equal to assets, L equal to liabilities আর OE হচ্ছে ওনার্স ইকুইটিস। তাহলে অ্যাসেটের বাংলা হচ্ছে সম্পদ ইকুয়াল টু বা সম্পত্তি ইকুয়াল টু লায়াবিলিটিস হলো দায় প্লাস মালিকানা সত্ত্ব। ওনার্স ইকুইটি হচ্ছে মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজিতে যদি সূত্রটি তোমাদের জানতে হবে, ইংরেজিতে এবং সাথে সাথে বাংলা ও জানতে হবে যে A ইকুয়াল টু L প্লাস OE। এ হচ্ছে অ্যাসেট, অ্যাসেট অর্থ হলো সম্পদ,
আর এল ইকুয়াল টু হচ্ছে লায়াবিলিটি, লায়াবিলিটি অর্থ হচ্ছে দায়, আর ওনার সিকিউরিটি মালিকানা সত্ত্ব। এখন আমরা এই সমীকরণের সাহায্যে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি সেটা আমি লিখে বুঝিয়ে দিচ্ছি। A equal to L plus OE বা assets equal to liabilities plus owners equities এখানে assets increase debit, assets increase debit অর্থাৎ সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সেটা ডেবিট হবে, সম্পদ বৃদ্ধি ডেবিট। সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে। assets decrease credit, assets decrease credit সম্পদ যদি হ্রাস পায় অর্থাৎ সম্পদ হ্রাস পেলে সেটি হচ্ছে ক্রেডিট। liabilities decrease debit, liabilities decrease debit, liabilities decrease debit অর্থাৎ দায় যদি কমে যায় বা দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে। দায় হ্রাস ডেবিট, দায় হ্রাস পেলে সেটি ডেবিট হবে। liabilities increase credit তো দায় যদি বৃদ্ধি পায়, liabilities increase credit অর্থাৎ দায় যদি বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি পেলে সেটি ক্রেডিট হবে। দায় বৃদ্ধি ক্রেডিট। expenses increase debit, expenses increase debit এক্সপেন্স অর্থ হচ্ছে ব্যয় বা খরচ অর্থাৎ ব্যয় বৃদ্ধি ডেবিট। expenses decrease credit, expenses decrease credit তো ব্যয় হ্রাস ক্রেডিট। revenue decrease ডেবিট অর্থাৎ আয় হ্রাস বা কমে যাওয়ার ডেবিট, আয় হ্রাস ডেবিট। রেভিনিউ ইনক্রিজ ক্রেডিট অর্থাৎ আয় বৃদ্ধি ক্রেডিট, আয় বৃদ্ধি ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব সমীকরণের সাহায্যে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় সেটি আমি এখানে
লিখে ইংরেজি এবং বাংলা ভার্সন উভয় ভার্সনে আমি বুঝিয়ে দিলাম। আমি আবার বলছি যে অ্যাসেট ইনক্রিজ ডেবিট, অর্থাৎ সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে সেটি ডেবিট হবে। অ্যাসেটস ডিক্রিজ ক্রেডিট, অর্থাৎ সম্পদ যদি হ্রাস পায় তাহলে সেটি ক্রেডিট হবে। লায়াবিলিটিস ডিক্রিজ ডেবিট, অর্থাৎ দায় যদি হ্রাস পায় তাহলে সেটি ডেবিট হবে। লায়াবিলিটিস ইনক্রিজ ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে সেটি ক্রেডিট হবে। এক্সপেন্সেস ইনক্রিজ ডেবিট, অর্থাৎ ব্যয় বা খরচ যদি বৃদ্ধি পায় তাহলে সেটি ডেবিট হবে। এক্সপেন্সেস ডিক্রিজ ক্রেডিট, ব্যয় হ্রাস পেলে সেটি ক্রেডিট হবে। রেভিনিউ ইনক্রিজ ডেবিট, আয় হ্রাস পেলে ডেবিট। রেভিনিউ ইনক্রিজ ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে সেটি ক্রেডিট হবে। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলার মাধ্যমে তুমি ডেবিট ক্রেডিট সহজে নির্ণয় করতে পারো। যেমন বলা হলো যে ধারে ক্রয় করা হয়েছে, ধারে ক্রয় করা হয়েছে 10,000 টাকা, তাহলে ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। তাই ক্রয়টা কি? ক্রয়টা হচ্ছে ব্যয়। তাহলে আমাদের ক্রয় ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাই এখানে আমাদের বলা হয়েছে যে ব্যয় বৃদ্ধি ডেবিট। তাহলে আমাদের ক্রয় যেহেতু বৃদ্ধি, ব্যয় যেহেতু বৃদ্ধি পেয়েছে, যেহেতু একটি উদাহরণের সাহায্যে আমি এটি একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি যে ধারে ক্রয় 5,000 টাকা, 5,000 টাকা। এখানে ক্রয় ডেবিট, ক্রয় ডেবিট, আর ধারে যেহেতু ক্রয় হয়েছে তাহলে আমাদের পাওনাদার উদ্ভব হয়েছে, সেজন্য প্রদেয় হিসাব ক্রেডিট হবে। সেজন্য প্রদেয় হিসাব ক্রেডিট হবে, প্রদেয় হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় ডেবিট বা ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হচ্ছে 5,000, 5,000। তাই ক্রয় হিসাব কেন ডেবিট হয়েছে? যেহেতু ক্রয় একটি ব্যয়, তাই আমাদের বলা হয়েছে নিয়মে যে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে সেটি ডেবিট হবে। আবার প্রদেয় হিসাব হচ্ছে দায়, তাই প্রদেয় হিসাব দায়, তাহলে দায় কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। ধারে ক্রয়ের ফলে আমাদের দায় বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমাদের প্রদেয় হিসাবকে ক্রেডিট করা হয়েছে। আরেকটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি যে নগদে ক্রয়, নগদে ক্রয় 5,000 টাকা। তাহলে আমাদের এন্ট্রিটা করতে হবে এইভাবে যে ক্রয় ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, আর নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তো এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট করেছে এই কারণে যে নিয়ম অনুযায়ী ব্যয় বা এক্সপেন্স বা খরচ বৃদ্ধি পেয়েছে, এ কারণে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করেছি। আর এখানে আমাদের নগদান হিসাব, নগদান হিসাব হচ্ছে সম্পত্তি বাচক হিসাব বা সম্পদ হিসাব, আর সম্পদ হিসাব এখানে সম্পদ হ্রাস পেয়েছে, আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয়। সম্পদ যদি হ্রাস পায় তাহলে আমাদের ক্রেডিট হবে। এই জন্য অ্যাসেটস ইনক্রিজ ডেবিট, অ্যাসেটস ডিক্রিজ ক্রেডিট হবে। এরপর আরেকটি উদাহরণের সাহায্যে আমি বুঝিয়ে দিচ্ছি যে 3 ধারে ধারে বিক্রয়, ধারে বিক্রয় 10,000 টাকা, ধারে বিক্রয়
10,000 টাকা। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট বা দেনাদার হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে প্রাপ্য হিসাব ডেবিট টাকা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট টাকা হচ্ছে 10,000 আর বিক্রয় হিসাব ক্রেডিট টাকা হচ্ছে 10,000। এখন আমাদের প্রাপ্য হিসাব ধারে বিক্রয়ের ফলে আমাদের প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। তাই নিয়ম অনুযায়ী এই জন্য প্রাপ্য হিসাবকে ডেবিট করা যায়, যেহেতু রুলসে বলা হয়েছে যে অ্যাসেটস ইনক্রিজ ডেবিট, অর্থাৎ সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, আর সম্পদ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। সে নিয়ম অনুযায়ী প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব কেন ক্রেডিট করা হয়েছে? যেহেতু বিক্রয় হিসাব হচ্ছে আয় বা রেভিনিউ, যেহেতু আমাদের নিয়মে বলা হয়েছে রেভিনিউ ডিক্রিজ ডেবিট, আর ইনক্রিজ যদি হয় বৃদ্ধি পায় তাহলে সেটা হবে ডেবিট। যেহেতু এই জন্য বিক্রয় হিসাব আমাদের বৃদ্ধি পেয়েছে, বিক্রয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য বিক্রয়কে আমাদের ক্রেডিট করতে হয়েছে। আরও দু একটি উদাহরণের সাহায্যে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন 4 নম্বর একটা উদাহরণ দিই। মিস্টার করিম নগদ 10,000 টাকা, 10,000 টাকা আসবাবপত্র 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন বা করেছেন। এখানে আমাদের জার্নাল এন্ট্রি হবে যে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব ক্রেডিট, আর মূলধন হিসাব আসবাবপত্র হিসাব ডেবিট। যেহেতু এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে তো হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে নগদান হিসাব 10,000 টাকা, আসবাবপত্র হচ্ছে 5,000 টাকা, আর মূলধন হচ্ছে মোট 15,000 টাকা। তাহলে আমাদের নগদান হিসাবকে আমরা কেন ডেবিট করেছি? সেটা হচ্ছে যে নগদান হিসাব হচ্ছে সম্পত্তিবাচক হিসাব এবং সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। রুলসে বলা হয়েছে, নিয়মে বলা হয়েছে যে অ্যাসেটস ইনক্রিজ ডেবিট, অর্থাৎ সম্পদ বৃদ্ধি ডেবিট। তাহলে আমাদের এখানে নগদান হিসাব অর্থাৎ নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে, এ কারণে আমরা নগদান হিসাবকে ডেবিট করেছি। এরপর আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, এজন্য আসবাবপত্রকে আমরা ডেবিট করেছি। যেহেতু বলা হয়েছে যে সম্পদ বৃদ্ধি ডেবিট, তাই আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে, এখানে ডেবিট হয়েছে। আর মূলধন হিসাবকে কেন ক্রেডিট করেছি? মূলধন হচ্ছে দায়, মূলধন হচ্ছে দায়, দায় না বলে এখানে আমাদের মালিকানা সত্ত্ব বলতে হবে। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। যদি মালিকানা সত্ত্ব হ্রাস পায় সেটা ডেবিট হয়ে যাবে, যদি বৃদ্ধি পায় সেটা ক্রেডিট হয়ে যাবে। এরপর আরেকটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি যে কর্মচারী বেতন প্রদান, কর্মচারীর বেতন প্রদান 20,000 টাকা। তাহলে এটির জাবেদা হবে বেতন হিসাব ডেবিট,
বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদ অর্থ হ্রাস পেয়েছে, ডিক্রিজ হয়েছে, অর্থাৎ সম্পত্তির ডিক্রিজ হলে সেটি ক্রেডিট হবে। নগদান হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 20,000, 20,000 টাকা, 20,000 টাকা। এখন বেতনকে আমরা কেন ডেবিট করেছি? নিয়মে বলা হয়েছে যে ব্যয় বৃদ্ধি ডেবিট বা এক্সপেন্সেস ইনক্রিজ ডেবিট। তা আমাদের বেতন দেয়া হয়েছে, এর দ্বারা বেতন বৃদ্ধি অর্থাৎ খরচ বৃদ্ধি পেয়েছে, এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে, এই কারণে আমরা এক্সপেন্সকে অর্থাৎ বেতনকে ডেবিট করেছি। আর সম্পদ যদি হ্রাস পায়, নিয়মে বলা হয়েছে যে অ্যাসেটস ডিক্রিজ ক্রেডিট, অর্থাৎ সম্পদ যদি হ্রাস পায় সেটা হবে ক্রেডিট। তাহলে আমাদের এখানে সম্পদ নগদ অর্থ কমে গিয়েছে, চলে গিয়েছে, হ্রাস পেয়েছে, এই কারণে নগদান হিসাবকে আমরা ক্রেডিট করেছি। আরও দু একটি উদাহরণের সাহায্যে আমি ব্যাপারটি আরও ক্লিয়ার করছি। যার মূলধন বিনিয়োগ 2,50,000 টাকা বা 2,40,000 টাকা, মূলধন বিনিয়োগ, মূলধন বিনিয়োগ 2 লক্ষ টাকা, মূলধন বিনিয়োগ 2 লক্ষ টাকা। 7, ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা। এই দুটোর আমি প্রথমে জার্নাল এন্ট্রি করব এবং হিসাব সমীকরণের মাধ্যমে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়েছে সেটি আমি বলবো। তো এখানে জার্নাল এন্ট্রি হবে মূলধন বিনিয়োগ 2,000 টাকা, 2 লক্ষ টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। এখানে নগদান হিসাবকে কেন ডেবিট করা হয়েছে? আমাদের নিয়ম অনুযায়ী বলা হয়েছে, অর্থাৎ রুলসে বলা হয়েছে যে সম্পদ বৃদ্ধি ডেবিট, অর্থাৎ অ্যাসেটস ইনক্রিজ ডেবিট। যেহেতু নগদে বিনিয়োগ করেছে, নগদ অর্থ বিনিয়োগ করেছে, এজন্য নগদ অর্থ অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর সম্পদ বৃদ্ধি পায় সেটি ডেবিট হয়েছে। আর মূলধনকে কেন ক্রেডিট করা হয়েছে? মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব বা ওনার্স ইকুইটিস। নিয়মে বলা হয়েছে যদি মালিকানা সত্ত্ব অর্থাৎ যদি মালিকানা সত্ত্ব হ্রাস পায় তাহলে বৃদ্ধি পায় সেটি ক্রেডিট হবে, আর যদি হ্রাস পায় সেটি ডেবিট হবে। যেহেতু এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে সে কারণে মূলধন হিসাবকে ক্রেডিট করা হয়েছে। আর ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে সম্পদ হ্রাস এবং বৃদ্ধি দুটো একই সাথে সংগঠিত হয়েছে। যেমন ব্যাংক হিসাব ডেবিট অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যাংক বৃদ্ধি পেয়েছে, এখানে যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে এই জন্য আমাদের ব্যাংক হিসাবকে ডেবিট করা হয়েছে। আবার একই সাথে সম্পদ অর্থাৎ নগদ অর্থ সম্পদ, নগদ অর্থ হ্রাস পেয়েছে বা ডিক্রিজ হয়েছে, সেখানে
নগদান হিসাবকে ক্রেডিট করা হয়েছে টাকা 5,000। আরও দুটি উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। রহিম অ্যান্ড সন্স, রহিম অ্যান্ড কোং বা কোম্পানি, রহিম অ্যান্ড কোং বা কোম্পানিকে 10,000 টাকার পণ্য ক্রয়ের 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ দেয়া হলো। আরেকটি উদাহরণ দিচ্ছি। মাসিক 10,000 টাকা বেতনে 10,000 টাকা বেতনে একজন বিক্রয়কর্মী নিয়োগ দেওয়া হলো। মাসিক 10,000 টাকা বেতনে একজন বিক্রয়কর্মী নিয়োগ দেওয়া হলো। আরেকটি উদাহরণ দিচ্ছি। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 7,000 টাকা, নগদ উত্তোলন 7,000 টাকা। এখন প্রথমে আমাদের যে ঘটনাটি রয়েছে যে রহিম অ্যান্ড কোম্পানিকে 10,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাশ দেওয়া হলো, এটি লেনদেন নয়। যেহেতু লেনদেন নয় সুতরাং এটির কোনো ডেবিট ক্রেডিট হবে না। আর কেন লেনদেন নয়? এর দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হয়নি এবং হিসাব সমীকরণের কোনো উপাদানের মধ্যেও কোনো পরিবর্তন সাধিত হয়নি। সুতরাং এটি লেনদেন নয়। এটি লেনদেন নয়, কারণ এর দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হয়নি। কোনো পরিবর্তন সাধিত হয়নি। আর মাসিক 10,000 টাকা বেতনে একজন বিক্রয়কর্মী নিয়োগ দেওয়া হলো, এটিও লেনদেন নয়। এটি লেনদেন নয়। সুতরাং এর কোনো ডেবিট ক্রেডিট হবে না। যেহেতু লেনদেন নয় সুতরাং এর কোনো ডেবিট ক্রেডিট বা কোনো পক্ষ এখানে ডেবিট ক্রেডিট হবে না বা দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী নিয়মটি প্রয়োগ করা যায় না। এবং এর দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি বা পরিবর্তন সাধিত হয়নি। যদি মাসিক বেতন প্রদান করা হতো তখন এটি লেনদেন হতো। তখন এর জার্নাল এন্ট্রি হতো যে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যক্তিগত প্রয়োজনের পরের উদাহরণটি, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 7,000 টাকা। যাবে তবে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট।
উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। টাকা হচ্ছে 7,000, উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। আর মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে নিয়ম অনুযায়ী ডেবিট হবে, সেজন্য উত্তোলন হিসাব ডেবিট হয়েছে। আর নগদান হিসাব সম্পত্তি হিসাব, যেহেতু সম্পদ এখানে হ্রাস পেয়েছে এই জন্য সম্পদকে ক্রেডিট করা হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, হিসাব সমীকরণের সাহায্যে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় সেটি আমি বিশদভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে উদাহরণের সাহায্যে আমি বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। আমার ক্লাস লেকচারের সময় শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। করোনা ভাইরাসের মধ্যেও মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।